হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন। এখন চলুন বেশি কথা না বাড়িয়ে গল্পে ফেরা যাক। যেবার স্তব্ধ হওয়ার মাঝে হঠাৎ ড্রয়িং রুমের দরজায় কলিং বেল বেজে ওঠে। আয়েশা মৃধা জেবাকে কিচেনে রেখে চলে আসে দরজা খুলতে। যাওয়ার সময় কিচেন অ্যাপ্রনটা খুলে যায়। দরজার বাইরে দাঁড়িয়ে ছিল আলফি, হাতে তার বেশ কিছু ফাইল। আয়েশার মৃধা দরজা খুলতেই আলফি তাকে দেখে সাথে সাথে সালাম জানায়। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম, ভেতরে আসো। উনি সালামের উত্তর নিয়ে আলফিকে এসে ড্রয়িং রুমের সোফায় বসার জন্য ইশারা করেন। আলফি সোফায় বসতেই আয়েশার মৃধা তার পাশে সোফায় বসে পড়ে। তখনই জেবা কিচেন ছেড়ে বের হয় কে এসেছে দেখার জন্য। আলফিকে সাত সকালে এখানে দেখে একটু অবাক হয়, এগিয়ে আসে তাদের দিকে। আলফি জেবাকে দেখে একটু অস্বস্তিতে পড়ে যায়। এইটুকুনি মেয়ে নাকি এখন বসের সৎ মা? যাই হোক, মা তো মাই হলো। হিসেব অনুযায়ী আলফি তাকে আন্টি বলে ডাকতে হবে। আয়েশার মৃধা আলফির দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, কেমন আছো? আলফি হাসি ফুটিয়ে বলল, জি আঙ্কেল, আলহামদুলিল্লাহ ভালো। স্যার কিছু ফাইল আপনাকে পৌঁছে দিতে বলেছে। কিসের ফাইল? আলফি হাতে থাকা ফাইলগুলো আয়েশার মৃধার নিকট এগিয়ে দিয়ে বলল, এগুলো সংসদ থেকে সবে পাশ হওয়া কিছু বিল, যেগুলো নিয়ে পরবর্তীতে কাজ করতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। স্যার বলেছেন উনি না আসা অবধি আপনি এগুলো একটু হ্যান্ডেল করেন। আয়েশার মৃধা ফাইলগুলো হাতে নিয়ে ভালোভাবে পর্যবেক্ষণ করলেন, জানালেন, আমি দেখে নিব এগুলো। তুমি কিছু নেবে, কফি বা চা? আলভি মানা করে বলল, আগে বলার জন্য ধন্যবাদ, কিন্তু আমি বাসা থেকে চা খেয়ে এসেছি। জেবা দাঁড়িয়ে দাঁড়িয়ে এতক্ষণ তাদের কথা শুনছিল। এবার এগিয়ে এসে বসলো সে সোফায়। আয়েশার মৃধা আর চোখে একবার দেখলো তাকে। আলফি যেই ভাবছিল ওঠার জন্য প্রস্তুতি নিবে, অমনি জেবা তাকে থামিয়ে দিল। আপনি বসুন আলভি ভাই, আপনার সাথে আমার কথা আছে। আয়েশার মৃধা বুঝে পেলেন না এই মেয়ে কি কথা আছে আলভির সাথে। আলভি শুকনো গলায় কাশি ওঠার উপক্রম। জেবার মুখ থেকে ভাই ডাক শুনে আলভি মনে মনে একাই বিড়বিড় করলো, জামাই লাগে আঙ্কেল, বউ ভাই ডাকে, কি আজব ফ্যামিলি এটা। জেবা আলভির দিকে তাকিয়ে বলে ওঠে, আলভি ভাই, শারিম ভাই আর অরি কোথায় গেছে আপনি কিছু জানেন? আয়েশার মৃধা জেবার কথা শোনা মাত্র আলভিকে দ্রুত তাড়া দিয়ে বলল, আলভি তুমি এবার আসতে পারো। জেবা থামিয়ে বলল, না, আগে আমার উত্তর দিয়ে যাবেন। আয়েশার মৃধা হতাশ হয়ে দীর্ঘশ্বাস ফেললেন। আলভি বেচারা পড়েছে মহাবিপাকে। একদিকে স্বরাষ্ট্রমন্ত্রীর আদেশ তাকে যেতে বলেছে, আবার মন্ত্রীর বউ উত্তর দিয়ে তারপর যেতে বলেছে। দুজনের কথা শুনে আলভি নিজের মাথা ফাটাতে ইচ্ছে করছে। জেবা তাড়া দিয়ে বলল, কি হচ্ছে? কিছু জিজ্ঞেস করলাম, উত্তর দেন। আলভি এবার আয়েশার মৃধার দিকে তাকালেন। তাকে চুপ থাকতে দেখে ভাবলো বলে দিবে, সেজন্য বলে দিল, শারিম আর অরি কোথায়? জেবাকে স্যার আর ম্যাম হানিমুনে গেছেন দেশের বাহিরে। দেশের বাহিরে? জেবা খানিকক্ষণ অবাক হয়ে থাকলো। সে তো আরও ভেবেছিল তারা হয়তো আশেপাশের মধ্যে দেশের কোনো সুন্দর রিসর্টে ঘুরতে গেছে, অথচ বান্ধবী তার তলে তলে টেম্পো চালাবে। কে জানতো তাকে না জানিয়ে হানিমুন? একবার ফোনে জানালোও না মেয়েটা তাকে। কত বড় শেয়ানা হয়েছে, নিশ্চয়ই জামাই নিয়ে এখন সুন্দর সুন্দর দেশে ঘুরে বেড়াচ্ছে। বাহিরে কোথায় ঘুরতে গেছে আলভি ভাই? আলভি তুমি এবার যেতে পারো, বাকিটা আমি বলে দিচ্ছি। আয়েশার মৃধা হঠাৎ বলে ওঠে, না, উনি আমাকে না বলে কোথাও যাবে না। সামান্য একটা কথা বললে কাজের এমন কোনো বিরাট ক্ষতি হয়ে যাবে না। আলভি ভাই আপনি বলেন, তারপর যান। আলভি এবার না পেরে আয়েশার মৃধার কথাকে অমান্য করে বাধ্য হয়ে বলে দেয়, জি, আফ্রিকান মহাদেশের অবস্থিত দেশ উগান্ডা গেছে স্যার ম্যামকে নিয়ে ঘুরতে। কথাটা বলে আলভি আর এক মুহূর্তও দাঁড়ালো না। এদের স্বামী স্ত্রীর মধ্যে টানাপোড়েনে পড়ে সে নিজেই এখন ক্লান্ত। আমি আসি আঙ্কেল বলে দ্রুত পা চালিয়ে বেরিয়ে গেল। আলভি যেতে বিশাল ড্রয়িং রুমটা হঠাৎ করে কেমন নিস্তব্ধ হয়ে গেল। দেয়াল ঘড়িটি টিকটিক শব্দ এখন যেন জোরে শোনা যাচ্ছে। জেবা সোফায় পাথরের মতো বসে আছে, চোখ দুটো বড় বড়, মুখ হা হয়ে আছে, যেন আকাশ থেকে কেউ তাকে ধরে মাটিতে আছাড় মেরেছে। অবাকের চোটে মনে হচ্ছে মুখে এখন একটা আস্ত মুরগিও অনায়াসে ঢুকে যাবে।
আয়শার মৃধা ঘাড় ঘুরিয়ে জিবার দিকে তাকালেন। মেয়েটার এই হা করা অবস্থা দেখে তিনি চোখের সামনে তুড়ি বাজালেন। হ্যালো, পৃথিবীতে ফিরে এসো। জেবা চমকে উঠে সরু চোখে তার দিকে তাকালো। এটা এটা কি সত্যি? হ্যাঁ। আয়শার মৃধা গলা একদম স্বাভাবিক, যেন উগান্ডা যাওয়াটা নস্যি ব্যাপার। পরের সেকেন্ডে জেবার মুখ খুশিতে ঝিলিক দিয়ে উঠল। সে এক লাফে উঠে এসে আয়শার মৃধার দু হাত নিজের মুঠোয় নিয়ে নিল। চোখে হাজারটা স্বপ্ন। তাহলে চলুন না হানি, আমরাও যাই উগান্ডা। তারা যেতে পারলে আমরা কেন পারবো না? সাফারি দেখবো। প্লিজ প্লিজ প্লিজ। আয়শার মৃধা কপাল কুঁচকে এক ঝটকায় হাত ছাড়িয়ে নিলেন। না। জেবার মুখটা সাথে সাথে চুপসে গেল। কিন্তু কেন? আই হ্যাভ নো ইন্টারেস্ট। আর আমার হাতে প্রচুর কাজ। আপনার জীবনে কাজ ছাড়া আর ছিলই বাকি। জেবা অভিমানে ঠোঁট ফোলালো। এবার না হয় কয়েক দিনের জন্য ছুটি দিন, একটু ঘুরে আসি আমরা। আয়শার মৃধা উঠে দাঁড়ালেন। ফাইলগুলো হাতে নিতে নিতে গম্ভীর গলায় বললেন, ছেলে মানুষই বন্ধ করো জেবা, তুমি প্রেগনেন্ট, এই সময় ট্রাভেল করা উচিত না। জেবা হাল ছাড়লো না। সেও উঠে দাঁড়িয়ে তার পথ আটকালো। একদম ইনোসেন্ট ফেস বানিয়ে বলল, এমন করছেন কেন? একটু ঘুরতেই তো যেতে চাচ্ছি। তাছাড়া অরিও তো প্রেগনেন্ট, ও যখন যেতে পারছে তখন আমি গেলে সমস্যা কোথায়? প্লিজ মানা করবেন না। এমন পাগলামি কেন করছো জেবা? আয়শার মৃধা দীর্ঘশ্বাস ফেললেন। যেটা আমি করতে পারবো না সেটা নিয়ে জোর করো না। ব্রেকফাস্ট করতে এসো জলদি। বলেই তিনি আর দাঁড়ালেন না। সোজা কিচেনের দিকে হেঁটে গেলেন টেবিল সাজাতে। জেবা ড্রয়িং রুমে দাঁড়িয়ে রইল। বুকের ভেতরটা কেমন হু হু করে উঠল। লোকটা কখনো তার ইচ্ছেগুলোকে গুরুত্ব দেয় না, সব সময় নিজের নিয়মে চলে। খুব অভিমান হলো। কিন্তু যেই মানুষটাকে অভিমানের মানেই বুঝে না, তার ওপর অভিমান করে কি লাভ? অগত্যা সেও পা টেনে টেনে ডাইনিং টেবিলে গেল। আয়শার মৃধা ততক্ষণে প্লেটে স্যান্ডউইচ, অমলেট, সালাদ সাজিয়ে রেখেছেন। জেবা চেয়ারে বসে খাবারের দিকে তাকাতেই পেটের ভেতরটা মোচড় দিয়ে উঠল। এই মুহূর্তে কোনো কিছুরই গন্ধ তার সহ্য হচ্ছে না। আয়শার মৃধা ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, কি হলো, খাচ্ছ না কেন? খাবার পছন্দ হয়নি? জেবা জোর করে হাসলো। লোকটা কষ্ট করে রান্না করেছে, এখন না বললে আবার কেমন দেখায়। না পছন্দ হয়েছে, খাচ্ছি তো। বলে প্লেট থেকে স্যান্ডউইচ তুলে 2 কামড় দিল। সাথে সাথে গা গুলিয়ে উঠল। আয়শার মৃধা তার মুখের অবস্থা দেখেই বুঝে গেলেন। আর দেরি না করে দ্রুত এসে জেবা 2 বাহু ধরে ওয়াশরুমের বেসিনের কাছে নিয়ে গেলেন। হলো তো, জোর করে খেতে হবে। জেবা কিছু বলার আগেই হড়হড় করে বমি করে দিল। বমি করতে গিয়ে খোপা খুলে চুলগুলো মুখে এসে পড়েছে। আয়শার মৃধা এক হাতে শক্ত করে তার চুলগুলো মুঠো করে ধরলেন, আরেক হাতে পিঠে আস্তে আস্তে হাত বুলিয়ে দিতে লাগলেন। বমি শেষে জেবা দুর্বল হয়ে এলিয়ে পড়তে চাইলে আয়শার মৃধা তাকে শক্ত করে ধরে ফেললেন। তারপর পাশ থেকে ভেজা তোয়ালে দিয়ে আলতো করে জেবার মুখটা মুছিয়ে দিলেন। জেবা ক্লান্ত চোখ বন্ধ করে তার বাহুতেই মাথা রাখলো। আয়শার মৃধা কয়েক সেকেন্ড নিষ্পলক তাকিয়ে রইলেন। তারপর অনিচ্ছা সত্ত্বেও আঙ্গুল দিয়ে মেয়েটার গলাটা একেবারে ছুঁয়ে দিলেন। জেবা টেরও পেল না। পর মুহূর্তেই তাকে কোলে তুলে নিয়ে সোজা উপরের রুমে চলে এলেন। বিছানায় শুইয়ে দিয়ে এসির তাপমাত্রা একটু বাড়িয়ে দিলেন। এরপর কি যেন ভেবে রুম ছেড়ে বেরুলেন। 10 মিনিট পর হাতে গরম স্যুপের বাটি আর 1 গ্লাস দুধ নিয়ে ফিরলেন। দেখলেন জেবা ততক্ষণে ঘুমিয়ে পড়েছে। তিনি সেগুলো বেডসাইড টেবিলের ওপরে রেখে বিছানার পাশে গিয়ে বসলেন। জেবা, ওঠো। গালে আলতো চাপড় দিয়ে ডাকলেন। প্রথমবার সাড়া নেই। আবার ডাকলেন, জেবা, ওঠো বলছি, খালি পেটে থাকা যাবে না। জেবা পিটপিট করে চোখ খুলল। শরীরটা ভীষণ দুর্বল লাগছে। উঠে বসেই হঠাৎ বলে উঠল, আমি বাড়ি যাব। আয়শার মৃধা অবাক হয়ে বললেন, বাড়িতেই তো আছো, তাহলে কোথায় যেতে চাও? যেখানে গেলে আপনাকে আর আমাকে ডিস্টার্ব করার মতো কেউ থাকবে না, আমি সেই বাড়িতে যেতে চাই। আয়শার মৃধা কপালে ভাঁজ পড়ল। এখানে ডিস্টার্ব করছে কে? আপনার কাজ। জেবার সরাসরি জবাব দিল, খুব বেশি জেলাস ফিল করি আমি আপনার কাজকে, যেগুলো আপনাকে খুব ব্যস্ত করে রাখে আমার কাছ থেকে। এগুলো ছেড়ে ছুড়ে সারা জীবনের জন্য আমার কাছে চলে আসুন না প্লিজ। আয়শার মৃধা জেবার কথা শুনে মুখ টিপে হাসলেন। মেয়েটার অবুঝপনা উনি বেশ ভালোই এনজয় করছেন। তাহলে আমরা এখন কোথায় আছি? জাহান্নামে। জেবা ফট করে বলে দিল।
আয়েশার মৃধা চোখ ছোট ছোট করলেন। এসব কি ধরনের কথাবার্তা? এটাই ঠিক। জেবা মুখ ঘুরিয়ে নিল। আপনি এত কাজ কিভাবে করেন বলুন তো? আপনার জায়গায় আমি থাকলে কি করতাম জানেন? কি করতে? সুপের বাড়িটা হাতে নিয়ে চামচ নাড়তে নাড়তে জিজ্ঞেস করলেন তিনি। এত সুন্দর একটা বউ নিয়ে সারা পৃথিবী ঘুরে বেড়াতাম। এই ব্যস্ততার জীবনকে লাথি মেরে আয়েশার মৃধা এক চামচ স্যুপ জেবার মুখে তুলে দিয়ে বললেন, তুমি এখনো বাস্তবতা শেখোনি জেবা, তাই এসব ফ্যান্টাসি ভাবছো। এগুলো শুধু আশা দেয়, কিন্তু পূরণ করতে গেলে বাস্তবতার মুখোমুখি হতেই হয়। জেবা বিরক্ত হয়ে মুখ সরিয়ে নিল। হয়েছে হয়েছে, আর জ্ঞান দিতে হবে না। আপনি আপনার কাজ নিয়ে থাকুন, আমি আর বলবোও না। চলুন ঘুরে আসি। আয়েশার মৃধা আর কিছু বললেন না, চুপচাপ পুরো স্যুপটা জেবাকে খাইয়ে দিলেন। তারপর দুধের গ্লাসটা এগিয়ে দিলেন। জেবা অর্ধেক খেয়ে রেখে দিল। খাওয়ানো শেষ করে প্লেটগুলো নিয়ে তিনি নিচে নেমে গেলেন। জেবা বিছানায় একা শুয়ে রইল। লোকটার যত্নে শান্তি লাগে, আবার তার গাম্ভীর্যকে অশান্তিও লাগে। দুটো মিলেই বুকের ভেতরে কেমন অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে। অন্ধকার এক অদ্ভুত নিস্তব্ধতায় ঘেরা ঘরটি, চার দেয়ালের মাঝে যেন বিষাক্ত নীরবতা জমাট বেঁধে আছে। ইন্টারোগেশন রুম। এই বিশেষ কক্ষটিতে সাধারণ আলো প্রবেশ করে না। মাথার ওপরে ঝুলতে থাকা কেবল একটি মাত্র সাদা বাতি মেঝের ওপর নির্দিষ্ট কিছু জায়গা তীক্ষ্ণ আলো ফেলে রেখেছে। সেই আলোর বৃত্তে কাঠের একখানা টেবিলে আর মুখোমুখি দুটো চেয়ার। টেবিলের এক পাশে মাথা নিচু করে বসে আছেন আন্তরা মৃধা। চোখ মুখ কিছুটা মলিন, দুই হাতে হ্যান্ডকাপ, যা সামান্য নড়াচড়া করতেই ধাতব এক যান্ত্রিক শব্দ সৃষ্টি করছে। চেহারা এতদিন ধরে দেখে আসা সেই রূপ কিংবা হিংস্রতা যেন সাময়িকভাবে উধাও। দু চোখে গভীরে এখনো কুটিল চিন্তাভাবনা খেলা করছে। দরজার ভারী লক খোলার শব্দ হলো। ধীর পদশব্দে ঘরে প্রবেশ করলো আয়ুষ। পরনে অফিসিয়াল পোশাক, চেহারায় কঠিন পেশাদারিত্বের ছাপ। ভেতরের পরিবেশটা এতই ভারী যে আয়ুষের প্রবেশের সাথে সাথে বাতাসের ঘনত্ব যেন আরও বেড়ে গেল। আয়ুষ কোনো কথা না বলে আন্তরা মৃধার ঠিক উল্টো পাশের চেয়ারটিতে এসে বসলো। টেবিলের ওপরে নিজের দু হাত শক্ত করে রাখলো সে। বেশ কিছুক্ষণ কোনো সংলাপ হলো না, কেবল মাথার ওপর ঝুলতে থাকা বাল্বটা হালকা গুঞ্জন আর দুজনের শ্বাসের শব্দ। আয়ুষ গাম্ভীর্যপূর্ণ গলায় নীরবতা ভাঙল। সো আন্তরা মৃধা, শেষ পর্যন্ত এই চেয়ারেই বসতে হলো তাই তো? যা যা ভেবেছিলেন তা একটাও মিলল না। অথচ কত বড় নেটওয়ার্ক ছিল আপনাদের। আন্তরা মৃধা ধীরে ধীরে মাথা তুললেন। মুখে এক চিলতে বিষাক্ত হাসি ফুটে উঠল, যা এই অবস্থায় স্বাভাবিক কোনো মানুষের মুখে দেখা যায় না। তিনি শান্ত গলায় বললেন, হার জিত তো খেলারই একটা অংশ অফিসার, কিন্তু তোমার মনে করছো খেলা শেষ হয়ে গেছে। ভুল ভাবছো। আয়ুষ চিবুক সামান্য উপরে তুলে বলল, ধৃষ্টতা এখনো কমেনি দেখছি। আপনার গোটা নেটওয়ার্ক এখন পুলিশের জালে। দেলোয়ার, অনুপমা সবাই কাস্টাডিতে। আন্তর্জাতিক চক্রের মূল হোতা লোকা গ্রেপ্তার। আর আপনার জীবের হাতের রক্ত মোছার আগেই আইনি ফাঁসি নিশ্চিত। এরপরও কোন খেলার কথা বলছেন? আন্তরা মৃধা নিজের জখম হওয়া ব্যান্ডেজ করা হাতটার দিকে তাকালেন। তারপর টেবিলের ওপরে একটু ঝুঁকে আয়ুষের চোখের দিকে তাকালেন। তার চোখ দুটো অদ্ভুতভাবে চকচক করে উঠল। আইন, ফাঁসি, এসব বড় বড় শব্দ শোনাবে না। আমি অনেক জীবন দেখেছি, অনেক উত্থান পতন পার করেছি। তবে একটা কথা কি জানো, মানুষ যতই নিজেকে শক্তিশালী বা পেশাদার মনে করুক না কেন, তার ভেতরে একটা ভীষণ দুর্বল জায়গা থাকে, আর সেই জায়গাটা হলো অনুভূতি। আয়ুষ ভ্রু কুঁচকে তাকালো। তার শক্ত চেহারায় সামান্য বিরক্তির ছাপ পড়ল। অনর্থক কথা বলে সময় নষ্ট করবেন না আন্তরা মৃধা। আপনার জবানবন্দির রেকর্ড করা হবে। সোজা প্রশ্ন করব, সোজা উত্তর দিবেন। আমি সময় নষ্ট করছি না আয়ুষ। আন্তরা মৃধার গলায় এক অদ্ভুত স্নিগ্ধতা খেলে যায়, যা এই মুহূর্তে বেমানান। আমি শুধু ভাবছিলাম যে লোকটা এত সাবলীলভাবে দেশ জুড়ে অপরাধীদের ধরে বেড়াচ্ছে, তার নিজের মন কুঠুরিতে কত বড় এক অশান্তির ঝড় বইছে, তা কি সে নিজে জানে? আয়ুষ এক মুহূর্ত থমকে গেল, তবে দ্রুতই নিজের ভাবলেশীন ভঙ্গি ফিরিয়ে আনলো। আমার ব্যক্তিগত জীবন বা মনের ভাব নিয়ে আপনার মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। প্রয়োজন আছে, আন্তরা মৃধা হালকা হেসে বললেন, কারণ তোমার সেই গোপন অনুভূতির চাবিকাঠি হয়তো এই মুহূর্তে আমার হাতের নাগালে।
বা বলা ভালো আমার জানা। আমি জানি আপনি ঠিক কি বলতে চাচ্ছেন, পরিষ্কার করে বলুন। তুমি অরিকে পছন্দ করো তাই না? আয়ুষের শরীর এক মুহূর্তের জন্য যেন পাথর হয়ে গেল। বুকের ভেতরে একটা শক্ত ধাক্কা অনুভব করলো সে, কিন্তু মুখে কোনো অভিব্যক্তি ফুটতে দিল না। শীতল দৃষ্টিতে তাকিয়ে রইল। আপনি কার কথা বলছেন? অরিকে। আন্ত্রামৃধা একটু হা হা করে হেসে উঠল। শুকনো প্রাণহীন সেই হাসি নীরবতা বিদীর্ণ করলো। আহা, নিজেকে এত গুটিয়ে রাখছো কেন অফিসার? অভিনয়টা ভালো করেছো, তবে আমার চোখে ধুলো দেয়া এত সহজ নয়। তুমি যাকে মনে মনে ভালোবাসো সেই মেয়েটির কথাই বলছি। অরি, মনে আছে সেই বাদামি চুলের সেই রমণী যাকে তুমি সেদিন অদ্ভুতভাবে লক্ষ্য করেছিলে? অরি মেয়েটার নাম শুনতেই আয়ুষের ভেতরের শক্ত বাঁধনটা যেন চির ধরে গেল। বাদামি চুলওয়ালি সেই মেয়েটি যাকে এতদিন নাম না জানা এক রাজকন্যা হিসেবে নিজের মন কুঠুরিতে ঠাঁই দিয়েছে। গভীর রাতে নিঃশব্দে যার ছবি মনে এঁকে ভালোবাসার প্রথম অনুভূতি লালন করেছিল, সেই মেয়েটির নাম অরি। আয়ুষের গলার স্বর কিছুটা নিচে নেমে এলো, তবে নিজেকে সামনে রাখার চেষ্টা করে বলল, আপনি বানিয়ে কথা বলছেন। অরি নামের কাউকে আমি চিনি না। সত্যিই চেনো না? আন্ত্রামৃধার কণ্ঠে এবার উকি দিল তীব্র তাচ্ছিল্য। নাকি মানতে কষ্ট হচ্ছে, যাকে এতদিন কোনো অচেনা শহরের রাজকন্যা ভেবে ব্যাকুল হয়ে ভালোবাসলে সে আসলে অন্য কারো সম্পত্তি। সে আর কেউ নয়, আমার একমাত্র ছেলে শারিমের বিবাহিতা স্ত্রী, শারিমৃধার বউ সে। হোয়াট? আয়ুষ নিজের অজান্তেই চেয়ার ছেড়ে ধরফর করে উঠে দাঁড়িয়ে পড়ল। তার হাতের মুঠো শক্ত হয়ে এলো। মস্তিষ্কের রন্ধ্রে রন্ধ্রে যেন হাজারটা বাজ পড়ল একসাথে। অরি শারিমের স্ত্রী, সেই স্ত্রী যাকে শারিম নিজের চাইতেও বেশি ভালোবাসে। এসব কিছু জানার পর আয়ুষের চোখের সামনের দৃশ্যগুলো ঝাপসা হয়ে আসতে লাগলো। বুকে এক অসহ্য তীব্র যন্ত্রণার অনুভূতি হচ্ছে। প্রিয় বন্ধুকে বিশ্বাসঘাতকতা করার মতো এক তীব্র অপরাধবোধ তার পুরো অস্তিত্বকে চেপে ধরল। সে এতদিন যাকে ভালোবেসে এসেছে সে শারিমের আমানত। আন্তারামৃধা আয়ুষের এই মানসিক বিধ্বস্ত রূপটি খুব নিখুঁতভাবে পর্যবেক্ষণ করছিলেন। তিনি জানতেন তীর একদম সঠিক জায়গায় গিয়ে বিঁধেছে। শিকার এখন যন্ত্রণায় কাতরাচ্ছে। আয়ুষ ধীর পায়ে আবারও চেয়ারে বসে পড়ল। তার সমস্ত শক্তি যেন এক মুহূর্তেই সর্ষের ন্যায় হয়ে গেল। কপালে সামান্য ঘামের বিন্দু দেখা মিলল। মাথা নিচু করে রইল সে। আন্তারামৃধা এবার সামনে একটু হেসে ফিসফিস করে বললেন, কি হলো অফিসার? পৃথিবীর সব সত্য সহ্য করা যায়, কিন্তু প্রিয় মানুষটিকে অন্যের বাহুডোরে দেখার সত্য সহ্য করা কঠিন, তাই না? ভেবে দেখো একবার, যাকে তুমি নিজের অস্তিত্ব দিয়ে ভালোবেসেছো সে এখন শারিমের সাথে হেসে খেলে দিন কাটাচ্ছে। শারিমের স্পর্শে সে পূর্ণ হচ্ছে। আর তুমি চুপচাপ সবকিছু জেনেও মেনে নিচ্ছ। হুদাই। আয়ুষ শক্ত গলায় সামান্য কাঁপানো স্বরে বলল, চুপ করুন, একদম চুপ করুন আপনি। শারিম আমার বন্ধু, যা পেয়েছে তা ওর প্রাপ্য। আমি আমার বন্ধুকে ধোঁকা দেব না। ধোঁকা তো তুমি অলরেডি দিয়ে ফেলেছ আয়ুষ। আন্ত্রামৃধার কণ্ঠটা বিষাক্ত সাপের গর্জনের মতো শোনালো। তোমার মনের ভেতরে অরির জন্য যে অনুভূতির জন্ম হয়েছে সেটা কি বন্ধুত্বের প্রতি অনুগত্য? তুমি তো মানসিকভাবে শারিমের অধিকারের ওপর থাবা বসিয়েছ, তাহলে এখন অত সতীপনা দেখাচ্ছ কেন? স্টপ ইট। আয়ুষ টেবিলের ওপর প্রচন্ড জোরে থাপ্পড় মারল। কাঠ ফেটে যাওয়ার মতো শব্দ হলো। আপনি আমাকে এসব বলে প্রভাবিত করতে পারবেন না। আপনি একজন অপরাধী আর আমি একজন সৎ আইনি কর্মকর্তা। আইন? আন্ত্রামৃধা বিদ্রূপের হাসি হাসলেন। আইন কি তোমাকে তোমার ভালোবাসার মানুষটিকে ফিরিয়ে দিতে পারবে? এই যে এতদিন ধরে একা একা ছটফট করলে, একটা অচেনা মেয়েকে বুকে ধরে স্বপ্ন বুনলে, সেই স্বপ্নের পরিণতি কি? শূন্য। শারিম এখন তাকে নিয়ে দূরে কোথাও উড়ে যাচ্ছে। তারা নতুন করে জীবন সাজাচ্ছে, আর তুমি এই জেরার ঘরে বসে বসে শারিমের দেয়া এটো অবশিষ্ট সুখের পাহারাদারি করতেছো। আয়ুষ দু হাতে মুখ ঢাকলো। তার ভেতরটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল। শারিমার অরির চেহারা তার চেহারার সামনে ভেসে উঠছে। সবকিছু যেন আয়ুষকে এক গভীর অন্ধকারে ঠেলে দিচ্ছে। ঠিক এই মুহূর্তের জন্যই অপেক্ষা করছিলেন আন্ত্রামৃধা। তিনি খুব ভালো করেই জানেন একজন শক্ত মানুষকে ভাঙতে হলে তার অনুভূতির ওপর সবচেয়ে বড় আঘাতটা হানতে হয়। আন্ত্রামৃধার কণ্ঠে এবার আরো নিচু হয়ে উঠল, আয়ুষ আমার দিকে তাকাও। আয়ুষ ধীরে ধীরে হাত সরালো। তার চোখ দুটো লাল হয়ে গেছে।
তুমি চাইলে তোমার এই অসমাপ্ত গল্পটা পূর্ণ হতে পারে। আন্ত্রা মৃধা ধীরে ধীরে বললেন, তুমি যা চাও তা তুমি পেতে পারো। আয়ুষ ভ্রু কুঁচকে তাকালো, কি বলতে চাইছেন আপনি? আমি বলতে চাইছি তুমি আমাকে এই পুলিশের খাঁচা থেকে মুক্ত হতে সাহায্য করো। বদলে আমি তোমাকে এমন একটা রাস্তা তৈরি করে দেব যেখানে অরি চিরকালের জন্য তোমার হয়ে যাবে। আয়ুষ স্তম্ভিত হয়ে গেল। আপনি কি পাগল হয়ে গেছেন? আমি একজন সৎ সিআইডি অফিসার, আপনাকে পালানোর সুযোগ করে দেব? নেভার। ভেবে দেখো আয়ুষ। আন্ত্রা মৃধার কণ্ঠ একদম স্থির। আয়নের অনুগত্য তোমাকে আজীবন একাকিত্বের দাহে পোড়াবে। তুমি কি সারা জীবন সারিম আর অরিকে একসাথে দেখে যেতে পারবে সারিমের পাশে অরিকে দাঁড়িয়ে থাকতে দেখে মিষ্টি হেসে ভাই বলে ডাকতে? তোমার বুকের চিরে রক্ত বের হবে না তখন? বলো, পারবে তুমি সহ্য করতে? আয়ুষের নীরবতায় যেন তার সম্মতির উত্তর পাচ্ছিল। আন্ত্রা মৃধা সেই নীরবতাকে কাজে লাগালেন। আমি তোমাকে যা অফার করছি তা কোনোদিন অপরাধ নয়। তা তোমার নিজের ভালোবাসা ছিনিয়ে নেওয়ার শেষ সুযোগ। সারিম অরিকে ভালোবাসে ঠিকই, কিন্তু অরিকে পাওয়ার আসল অধিকার তোমার, কারণ তুমি তাকে কোনো স্বার্থ ছাড়াই ভালোবেসেছো। তুমি যদি আমাকে এখান থেকে বের করার একটা ছোট্ট পথ তৈরি করে দাও, শুধু একটু গোপন নজর এড়িয়ে যাওয়ার ব্যবস্থা করো, তাহলে আমি এমন এক চাল চালবো যাতে সারিম নিজেই অরিকে ছেড়ে দিতে বাধ্য হবে, আর সেই সুযোগে অরি চলে আসবে তোমার বুকে। আয়ুষ এক দৃষ্টিতে আন্তরার দিকে তাকিয়ে রইল। তার মনের ভেতরে তীব্র দ্বিধাদ্বন্দ্ব আর ঝড়ের তাণ্ডব শুরু হয়েছে। এক পাশে তার কর্তব্য, তার নীতি আর আইনি দায়িত্ব, এবং সবচেয়ে বড় কথা সারিমের সাথে বহু বছরের অটুট বন্ধুত্ব। অন্যদিকে তার বুকের গহীনে লালন করা সেই অপ্রকাশিত তীব্র ভালোবাসা। আপনি কি সত্যি অদ্রিজাকে আমার করে দিতে পারবেন? আয়ুষের মুখ থেকে শব্দগুলো কেমন যেন অস্পষ্ট এবং দুর্বলভাবে বেরিয়ে এলো। তার গলার স্বর বদলে গেছে। আত্মনিয়ন্ত্রণ হারানোর চরম এক পর্যায়ে পৌঁছে গেছে সে। আন্ত্রা মৃধা মনে মনে এক জয়ের হাসি হাসলেন। শিকার পুরোপুরি ফাঁদে পা দিয়েছে। প্রলোভনের বিষ এখন আয়ুষের রক্তে মিশে গেছে। আন্ত্রা মৃধা দপ্ত কণ্ঠে বললেন, আমি যা বলি তা করি। তোমাকে শুধু আমার বের হওয়ার পথটুকু সুগম করতে হবে, বাকিটা আমার ওপর ছেড়ে দাও। সারিম কোনোদিনও টেরও পাবে না যে তুমি এই খেলার পেছনে ছিলে। অরি তোমার হবে, আর সারিম পাবে তার ভুলের শাস্তি। ইটস এ উইন উইন ডিল ফর ইউ। আয়ুষ কয়েক সেকেন্ড চোখ বন্ধ করে রইল। ঘরের সেই সাদা আলোটা যেন এখন তার চোখ ধাঁধিয়ে দিচ্ছে। মস্তিষ্কে চিন্তা করার ক্ষমতা ধীরে ধীরে অবশ হয়ে আসছে। ভালো আর মন্দের সীমানাটা ঝাপসা হয়ে যাচ্ছে। প্রিয়সীকে পাওয়ার অন্ধ লোভ আর বন্ধুকে হারানোর ভয় দুটোই চরম সংঘাতের মাঝে পড়ে আয়ুষ অবশেষে নতি স্বীকার করলো। সে চোখ খুলল। চোখে এখন আর কোনো পুলিশি তেজ নেই, কেবল এক পরাজিত প্রেমিকের ব্যাকুলতা। আয়ুষ একদম নিচু স্বরে অস্পষ্ট গলায় বলল, তাহলে 2 তারিখ রাত 12টায় যখন ডিউটি চেঞ্জ হবে? আন্ত্রা মৃধা তার ঠোঁটের কোণে কুটিল হাসি এক পূর্ণ রূপ ফুটিয়ে তুললেন। ঘরটির ভারী নিস্তব্ধতায় দুটো মানুষের মাঝখানে শুরু হলো এক গোপন আদান প্রদান।